ওয়েলকাম সবাইকে ক্লাসমেট 24 ইউটিউব চ্যানেলে। ইউজিসি নেট এবং ডাব্লিউবি সেট ইংলিশ 2026 এর প্রিপারেশনের আজকের ক্লাসে আমরা টার্মিনোলজি থেকে মিডিয়া স্টাডিজের উপরে যে গুরুত্বপূর্ণ কয়েকটি টার্ম সেগুলো নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা মিডিয়া স্টাডিজ নিয়ে ইন ডিটেইল আলোচনা করেছি। সেখানে কনসেপ্ট, মিডিয়া স্টাডিজের কনসেপ্ট, তার এভলিউশন এবং বিখ্যাত সমস্ত রাইটার্স তাদের ওয়ার্কস নিয়ে আলোচনা করেছি ইন ডিটেইল। আশা করছি সেই অংশের ভিডিওটি সবাই দেখেছো। যদি না দেখে থাকো ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখছি, দেখে নেবে। তাহলে আশা করছি তোমাদের মিডিয়া স্টাডিজের উপরে নেট এবং সেটের প্রিপারেশনে আর কোনো অসুবিধে থাকবে না। দেখো, কিছু টার্ম আমি বলেছিলাম যে টার্মিনোলজির ক্লাসে আমি আলোচনা করে দেবো, তো সেই অনুযায়ী আজকের ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ 3টে টার্ম নিয়ে আলোচনা করব মিডিয়া স্টাডিজ অন্তর্গত, যেমন হচ্ছে গ্লোবাল ভিলেজ, পলিসেমি এবং কালচার ইন্ডাস্ট্রি। আজকের এই ক্লাসে আমরা এই সমস্ত টার্মগুলোর উৎস, মূল গ্রন্থ, সেই টার্মগুলো সম্পর্কে মূল ধারণা এবং এগুলোর ওপরে সমস্ত ক্রিটিক্যাল যে ভিউজ সেগুলো নিয়ে আলোচনা করব। তাই আশা করছি ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই ভালোভাবে ফলো করবে। এছাড়াও নেট এবং সেটের অ্যাসপিরেন্টসরা তোমরা চাইলে আমাদের পেইড মেম্বারশিপ কোর্স জয়েন করতে পারো। আমাদের এই বিশেষ পেইড মেম্বারশিপ কোর্সে তোমরা নেট এবং সেটের ইংলিশের ওপরে ফুল কোর্স পেয়ে যাচ্ছ, সঙ্গে ওয়ান লাইনার্স ডিসকাশনের ক্লাস এবং এমসিকিউ প্রশ্ন উত্তরের ক্লাসেসও পেয়ে যাচ্ছ। পাশাপাশি তোমরা ফুল সিলেবাস নোটস পেতে হলে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারেও কন্ট্যাক্ট করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি ডিসক্রিপশন বক্সে উল্লেখ করে দিচ্ছি। এছাড়াও যে কোনো ধরনের কোয়ারি থাকলে বা যে কোনো ধরনের আপডেট পেতে হলে, ইংলিশ রিলেটেড যে কোনো ধরনের কোয়ারি থাকলে, আপকামিং যে কোনো ধরনের এক্সাম সম্পর্কে কোনো কিছু জানার হলে তোমরা আমার টেলিগ্রাম গ্রুপ এবং আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলেও যুক্ত হয়ে যেতে পারো, যেগুলোর লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সেই পেয়ে যাবে। তো দেখো, আজকের ক্লাসের সবার প্রথম যে টার্ম, দ্য গ্লোবাল ভিলেজ। এই গ্লোবাল ভিলেজ টার্মটা এটা কি না, এটা হচ্ছে এমন একটা ধারণা যেখানে সমগ্র বিশ্বকে ইলেকট্রনিক মিডিয়া এবং প্রযুক্তির মাধ্যমে একটা সিঙ্গল এবং ইন্টার রিলেটেড মানে আন্তর সম্পর্কযুক্ত সম্প্রদায় বা গ্রামের সাথে তুলনা করা হয়েছে। সেটাকেই গ্লোবাল ভিলেজ বলা হচ্ছে। সেই জন্য এর অরিজিন এবং কি টেক্সট বললে আমরা পাবো, থিওরিস্ট মার্শাল ম্যাকলুহান এই ধারণাটা সবার প্রথম কিন্তু প্রবর্তন করেন। তাহলে মার্শাল ম্যাকলুহানকে এই ধারণাটির প্রবক্তা বলবো। তিনি ছিলেন একজন কানাডিয়ান বিখ্যাত মিডিয়া স্কলার এবং 1962 সালে 1962-তে তার প্রকাশিত সেই বিখ্যাত গ্রন্থ দ্য গুটেনবার্গ গ্যালাক্সি, দ্য মেকিং অফ টপোগ্রাফিক ম্যানে তিনি প্রথম কিন্তু এই যে শব্দটা দ্য গ্লোবাল ভিলেজ এই শব্দটা ব্যবহার করেন। তার পরবর্তী বই আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া, দ্য এক্সটেনশনস অফ ম্যান, যেটা 1964-এ এসেছিল, এই বইটাতে তিনি এই যে গ্লোবাল ভিলেজের ধারণাটা আরো বিশদভাবে ব্যাখ্যা করেন। তাহলে প্রথম এই ধারণাটা দেন দ্য গুটেনবার্গ গ্যালাক্সিতে, তার পরবর্তীকালে আন্ডারস্ট্যান্ডিং মিডিয়াতে তিনি গ্লোবাল ভিলেজটাকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন। ঠিক আছে, এই যে ফার্দার ডেভেলপড ইন আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া, যেটা 1964-এ এসেছিল। এছাড়াও আমরা 1989-এ আমরা তার গ্লোবাল ভিলেজ পেয়েছিলাম, দ্য গ্লোবাল ভিলেজ ট্রান্সফরমেশনস ইন ওয়ার্ল্ড লাইফ অ্যান্ড মিডিয়া ইন দ্য 21st সেঞ্চুরি। এই বইটা 1989-এ প্রকাশিত হয়েছিল, তার মৃত্যুর পরে, পস্থুমাস বলতে পারো। এবং এই বইটাতে মূলত কি দেখানো হয়েছে যে না, কিভাবে আধুনিক প্রযুক্তি আর ইলেকট্রনিক মিডিয়া পুরো পৃথিবীকে একটা গ্লোবাল ভিলেজের মতো দেখছে তারা, বা একটা বিশ্ব গ্রামে পরিণত করেছে। কারণ আধুনিককালে এই যে ইলেকট্রনিক প্রযুক্তি, এই প্রযুক্তির সাহায্যে পৃথিবীর এক প্রান্তের মানুষ অন্য প্রান্তের মানুষের সাথে কয়েক মুহূর্তেই সহজেই যোগাযোগ স্থাপন করতে পারে। তাই তিনি এই যে পুরো পৃথিবীটাকেই একটা ভিলেজ মানে গ্লোবাল ভিলেজ বলে আখ্যায়িত করেছেন। এখানে ভিজুয়াল স্পেস এবং অ্যাকোস্টিক স্পেস, এই যে দুটো চিন্তা, এর মধ্যে পার্থক্য তুলে ধরেছেন। মানে প্রাচ্যের সামগ্রিক এবং গুণগত চিন্তা আর পাশ্চাত্যের সেই পরিমাণগত চিন্তা, এই দুটোর মধ্যে পার্থক্য তিনি এখানে তুলে ধরেছেন। এবং এটা হচ্ছে তার কোলাবোরেশন ওয়ার্ক। তিনি ইন্টারনেটের ব্যাপক প্রসারের অনেক আগেই কিন্তু ভবিষ্যৎবাণী করেছিলেন যে প্রযুক্তির মাধ্যমে মানুষের সময়ের ব্যবধান ঘুচিয়ে মানুষ একে অপরের সাথে সেই তাৎক্ষণিক যোগাযোগ করতে পারবে, যেটা ইন্টারনেট আসার আগেই তিনি অনেক আগেই তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন। তাহলে আমরা গ্লোবাল ভিলেজের উৎস এবং মূল গ্রন্থ সম্পর্কে জানলাম, যে কিভাবে এর
উৎপত্তি হয়েছে, কোন গ্রন্থে প্রথমে এই শব্দটা প্রয়োগ করা হয়েছে, কোথায় তারপরে বিশদে এটা নিয়ে আলোচনা করা হয়েছে। তো এখানে আমরা সেই গ্লোবাল ভিলেজ বা সেই বিশ্ব গ্রামের মূল ধারণা নিয়ে আলোচনা করব বা কোর কনসেপ্ট নিয়ে আলোচনা করব। তো কোর কনসেপচুয়াল পিলার্স বললে আমরা প্রথমেই কি পাবো? মিডিয়া অ্যাজ এক্সটেনশনস। মিডিয়া হচ্ছে ইন্দ্রিয়ের সম্প্রসারণ। দেখো, ম্যাকলুহান মনে করেন যে প্রত্যেকটা মিডিয়া মানে এই যে প্রযুক্তিগুলো আসলে আমাদের শরীরের কোনো না কোনো অংশের ক্ষমতাকে বাড়িয়ে দেয়। যেমন ধরো আমাদের পায়ের শক্তিকে সম্প্রসারণ করে যদি আমরা পায়ের তলায় চাকা লাগানো জুতো পরি। ইলেকট্রনিক মিডিয়া আমাদের সেই নার্ভাস সিস্টেমকে সম্প্রসারিত করে, যেটা পুরো পৃথিবীকে একটা সুতোয় কিন্তু যুক্ত করে দিয়েছে একে অপরের সাথে। তাহলে মিডিয়া অ্যাজ এক্সটেনশনস বললে আমরা বলবো এই যে ইলেকট্রনিক মিডিয়া, এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে কিন্তু সম্প্রসারিত করে। এবং এই সম্প্রসারণের ফলে কি হয়? পৃথিবীর এক প্রান্তের ঘটনা অন্য প্রান্তে তাৎক্ষণিকভাবে অনুভূত হয়, তাই না? তাই আমরা বলতে পারি যে মানুষের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের একটা সম্প্রসারণ এই যে ইলেকট্রনিক মিডিয়া। আর কি? শ্রিঙ্কিং অফ টাইম অ্যান্ড স্পেস, সময় এবং দূরত্বের শ্রিঙ্কিং মানে সংকোচন বা অবসান, ঠিক আছে? রেডিও, টিভি, ইন্টারনেট ইত্যাদি এই সমস্ত মডার্ন যে কমিউনিকেশনের মিডিয়ামগুলো, এগুলো পৃথিবীর এক প্রান্তের ঘটনা অন্য প্রান্তে মুহূর্তের মধ্যেই নিয়ে চলে আসছে। ফলে কি হচ্ছে? একটা বিশাল পৃথিবী একটা যেন ছোট গ্রামে পরিণত হয়ে যাচ্ছে, তাই না? সেটাকেই তিনি গ্লোবাল ভিলেজ বলছেন। অর্থাৎ গ্রামে কি হয়? এক প্রান্তের মানুষের খবর অন্য প্রান্তের মানুষ সমস্ত কিছু জানতে পারে। বা গ্রামের শেষ প্রান্তে থাকা একটা মানুষকে গ্রামের একদম প্রথমে থাকা একটা মানুষের বাড়ির সম্পর্কে জিজ্ঞেস করলে আমরা জানি সবকিছুই জানে। এই কনসেপ্টটা প্রচলিত আছে, গ্রামের এক বাড়িতে কিছু হলে পুরো গ্রাম সেটা জানে। তো এই যে বিশ্বগ্রাম, তাহলে গ্রামের মতোই এই কালচারটা গোটা বিশ্বে ছড়িয়ে পড়ছে, বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সবাই সবকিছু তৎক্ষণাৎ মুহূর্তে জানতে পারছে। তার মানে কি? ভৌগোলিক দূরত্ব আর যোগাযোগের ক্ষেত্রে বাধা হচ্ছে না, তাই না? তাই পুরো পৃথিবীটা একটা গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে। এরপরে কি? শ্রবণগত সেই স্পেস বা স্থান এবং দৃশ্যমান সেই স্পেস বা স্থান, এই দুটোর মধ্যে যে পার্থক্য। দেখো, ম্যাকলুহান মানুষের চিন্তা করার প্রক্রিয়াকে দুটো ভাগে ভাগ করেছেন, ভিজুয়াল স্পেস আর অ্যাকোস্টিক স্পেস। দেখো, ভিজুয়াল স্পেস প্রিন্টিং এজ থেকে শুরু হয়েছে। এখানে মানুষের চিন্তা কি ধরনের ছিল? লিনিয়ার, ঠিক আছে? ব্যক্তিগত এবং যুক্তি নির্ভর ছিল তখন মানুষের চিন্তা। মানে মানুষ পড়ার সময় একটার পর একটা শব্দ বা বাক্য দেখে ধাপে ধাপে চিন্তা করত। আর অ্যাকোস্টিক স্পেস কি না? ইলেকট্রনিক যুগ এটা, তাই তো? তো এই যে ইলেকট্রনিক যুগে এখানে সব কিছুই সাইমালটেনিয়াসলি ঘটে। মানে আমরা এক্ষেত্রে যেন বহুমুখী একটা ইন্দ্রিয় ব্যবহার করি। এটা মানুষকে আবার সেই আদিম সময়ের মতো একটা সামাজিক বা গোষ্ঠীগত পরিবেশে ফিরিয়ে নিয়ে যায়, যেন যেখানে আবারও সবাই একসাথে যুক্ত থাকে। তাহলে যেখানে মুদ্রণ যন্ত্রের আবিষ্কার বা প্রিন্টিং প্রেসের আবিষ্কারের যুগে মানুষ একক ছিল, লিনিয়ার ছিল, সেখানে ইলেকট্রনিক যুগে আবার মানুষ কি হচ্ছে? সেই মৌখিক ঐতিহ্যে ফিরে যাচ্ছে, যেখানে কি হচ্ছে? সমস্ত দিকের ডেটা চারপাশ থেকে একসাথে আসছে এবং মানুষ সামাজিকভাবে আরো একে অপরের সাথে বেশি যুক্ত হয়ে যাচ্ছে। আর কি না? দ্য মিডিয়াম ইজ দ্য মেসেজ। ম্যাকলুহানের সেই বিখ্যাত বার্তা, মিডিয়াম ইজ দ্য মেসেজ, যে মাধ্যমটাই হচ্ছে বার্তা। তার বিখ্যাত উক্তি, মানে কোনো মাধ্যমে কি খবর বা তথ্য প্রচার করা হচ্ছে তার থেকেও সেই মাধ্যমটা নিজেই বেশি গুরুত্বপূর্ণ, সেই সমাজের উপরে বেশি গভীর প্রভাব ফেলছে। মানে মাধ্যমটাই নির্ধারণ করে দিচ্ছে যে কিভাবে কেউ চিন্তা করবে, কিভাবে সমাজ পরিবর্তিত হবে, ঠিক আছে? সে যে বার্তাটা দিচ্ছে তার থেকে সে নিজেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে প্রভাব বিস্তারে। এক্সাম্পল, টিভি ভার্সেস প্রিন্ট। প্রিন্টিং প্রেসের ফলে যে সমস্ত কিছু প্রকাশিত হয়েছিল বা মুদ্রিত হয়েছিল সেগুলো যতটা না প্রভাব ফেলেছিল, তার পরবর্তীকালে টেলিভিশন তার থেকে বেশি প্রভাব ফেলেছিল, তাই তো? তো কি হলো? তাহলে এক্ষেত্রে মিডিয়ামটা, সেক্ষেত্রেও একটা প্রিন্ট মিডিয়ার থ্রু সবার মধ্যে ছড়িয়েছিল জিনিসটা, এক্ষেত্রেও সেই টিভির থ্রু ছড়াচ্ছে। তাহলে প্রভাব কার বেশি হলো? টিভি। কারণ টিভির জিনিসটা মানুষ বেশি তার দ্বারা প্রভাবিত হতে, কনভিন্স হতে শিখলো।
মানে পারলো আর কি, সেটা বেশি বিশ্বাসযোগ্য তাদের কাছে মনে হলো, তাই বলা হচ্ছে দ্য মিডিয়াম ইজ দ্য মেসেজ, মাধ্যমটাই একটা বার্তা। তাহলে এই যে গ্লোবাল ভিলেজ, এই গ্লোবাল ভিলেজের আমরা মূল ধারণা বা কোর কনসেপচুয়াল পিলার্স বললে বলবো মিডিয়া অ্যাজ এক্সটেনশনস, shrinking of time and space, acoustic versus visual space, আর medium is the message। এই চারটি হচ্ছে এই গ্লোবাল ভিলেজের মূল ধারণা। এবারে দেখো ইভলিউশন ফ্রম ভিলেজ টু থিয়েটার। এখানে আমরা বিবর্তন দেখতে পাবো। কি বিবর্তন? না মার্শাল ম্যাকলুহানের সেই চিন্তাধারার একটা আকর্ষণীয় বিবর্তন। তিনি তার সেই যে বিখ্যাত ধারণা গ্লোবাল ভিলেজকে বদলে গ্লোবাল থিয়েটার বলতে শুরু করলেন। সেই যে বিবর্তন, সেই আকর্ষণীয় বিবর্তনটা আমরা দেখব। দেখো 1970-এর দশকের দিকে ম্যাকলুহান লক্ষ্য করেছিলেন যে মিডিয়ার প্রভাব কেবল মানুষকে একে অপরের সাথেই যে যুক্ত করছে তা নয়, মানে মিডিয়ার প্রভাব শুধু এর মধ্যেই সীমাবদ্ধ নেই। আর এই যে ভাবনা, এই চিন্তা ভাবনা থেকেই গ্লোবাল থিয়েটারের ধারণাটা জন্ম নেয়। বোঝা গেছে? গ্লোবাল থিয়েটার মানে গ্লোবাল ভিলেজ বলতে মূলত মানুষের একে অপরের সাথে সংযুক্ত হওয়াটাকেই বোঝাতো, কিন্তু গ্লোবাল থিয়েটারের ধারণায় কোথায় ফোকাস করা হলো বেশি? মানুষের পার্টিসিপেশনে, এই যে পার্টিসিপেশনে এবং পারফরমেন্সে। বোঝা গেছে? গ্লোবাল ভিলেজের ধারণাতে শুধু একে অপরের সাথে পৃথিবীর এক প্রান্তের মানুষ অন্য প্রান্তের সাথে সংযুক্ত হচ্ছিল, আর গ্লোবাল থিয়েটার মানে কি আসবে? পারফরমেন্স আসবে, পার্টিসিপেশন আসবে। থিয়েটারের সাথে এই দুটো ওয়ার্ড ওতপ্রোতভাবে জড়িত আমরা বুঝতে পারছি। তাহলে গ্লোবাল ভিলেজ থেকে ধারণাটা যখন শিফট করে গ্লোবাল থিয়েটার হলো, সেখানে মানুষের অংশগ্রহণ এবং তার সেই পারফরমেন্সের উপরে বেশি গুরুত্ব আরোপ করা হচ্ছে বা ফোকাস করা হচ্ছে দেখতে পাচ্ছি। তো এই যে থিওরিটা গ্লোবাল থিয়েটার, এটা অনুযায়ী আজকের এই যে ইন্টারকানেক্টেড যে বিশ্ব, সোশ্যাল মিডিয়া বা লাইভ স্ট্রিমিং এর যুগে কি দেখা যাচ্ছে? প্রত্যেকটা মানুষ একই সাথে একজন অভিনেতাও হয়ে উঠছে, একজন দর্শকও হয়ে উঠছে, তাই না? পারফর্মারও সে হয়ে উঠছে, আবার অডিয়েন্সও সে হয়ে উঠছে। সে নিজেও পারফর্ম করছে, আবার সে অন্যেরটার ক্ষেত্রে অডিয়েন্স। তো এই যে পুরো পৃথিবী এখন একটা বিশাল মঞ্চের মতো, যেখানে আমরা যেন সবাই প্রতিনিয়ত কোনো না কোনো একটা সর্ববিশ্ব জুড়ে একটা নাটকের অংশ হয়ে উঠেছি। তো এই যে বিশ্বব্যাপী নাটক, আমাদের প্রত্যেকটি কাজ, আমাদের মন্তব্য এখন বিশ্বজুড়ে অন্যদের কাছে যে দেখা যাচ্ছে অ্যাভেলেবেল, এটাই হচ্ছে গ্লোবাল থিয়েটার, তাই না? বিশ্বব্যাপী যেন নাটক। তাহলে আগে আমরা শুধু একে অপরের কানেকশনে ছিলাম, খবর জানতাম, কিন্তু এখন আমরা সবাই মিলে আবার একটা ডিজিটাল নাটকে যেন অভিনয় করছি, সেটাই বলা হচ্ছে এই গ্লোবাল থিয়েটারে। তো দেখো এই যে গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম, এই যে থিওরিটা, এটা তো খুবই পজিটিভ শুনলে মনে হচ্ছে, তবে এর কিছু গুরুত্বপূর্ণ নেতিবাচক বা ক্রিটিক্যাল পার্সপেক্টিভও রয়েছে। মানে ধরো এর মধ্যে কিছু নেতিবাচক দিকও রয়েছে, সমালোচনামূলক কিছু দিক রয়েছে। ম্যাকলুহান এবং অন্যান্য গবেষকরা এই যে গ্লোবাল ভিলেজের ধারণাটার 4টে প্রধান ঝুঁকির কথা বলেছেন। কি কি? সবার প্রথমে আসছে ট্রাইবালাইজেশন, পুনঃ উপজাতিকরণ। ট্রাইবাল মানে উপজাতি, উপজাতীয়করণ মানে সেই সমস্ত ডেটা বা তথ্যের অতিরিক্ত চাপ এবং সব সময় সবার সাথে যুক্ত থাকার ফলে মানুষ যে ক্লান্ত হয়ে পড়তে পারে, এবং এর ফলে তারা যে এই যে গ্লোবাল না হয়ে বরং নিজেদের ছোট ছোট সেই উগ্র বা সেই আগ্রাসী সাংস্কৃতিক গোষ্ঠীতে বা ট্রাইবসে গুটিয়ে নিতে পারে নিজেকে, যেটা সমাজে যে সংঘাত বাড়িয়ে তুলতে পারে, সেটাকেই এখানে ট্রাইবালাইজেশন বলছে। কারণ পুরো বিশ্ব তো এখন একটা মঞ্চ, তাই না? তো কি হচ্ছে? এত ডেটা, এত তথ্য, এদের চাপে সবাই সব সময় সবার সাথে যুক্ত থাকতে পারছে না, এই কম্পিটিশনে ক্লান্ত হয়ে যে যার নিজের জগৎ গুটিয়ে নিচ্ছে। ফলে এই যে ছোট ছোট উগ্র জগৎ তৈরি হচ্ছে, যেগুলো নিজেদের সাংস্কৃতিক গোষ্ঠী নিজেরা তৈরি করে নিচ্ছে, একে অপরের সাথে সংঘাত বাড়াচ্ছে, এটাকেই ট্রাইবালাইজেশন বলে। যে কম্পিটিশনে পেরে না উঠে যে যার জগৎ যেন তৈরি করে নিচ্ছে, ফলে এরকম টুকরো টুকরো অনেক জগৎ গড়ে উঠছে, ট্রাইবস বলছে যেটাকে এখানে সেই অর্থে। তো এদের মধ্যে যে সংঘাত বা কম্পিটিশন, সেটাই যেন বেড়ে যাচ্ছে, যেটাকে এই যে পুনঃ উপজাতিকরণ বলা হচ্ছে। ডিজিটাল ডিভাইড,
দেখো, গ্লোবাল ভিলেজ নামক এই যে তত্ত্ব, এর সুবিধা সবাই সমানভাবে তো পাচ্ছে না। 80% মানুষের কাছে তো প্রযুক্তি এখনো পৌঁছয়নি, তারা দারিদ্রতায় রয়েছে, প্রযুক্তিগত দারিদ্রতায় তারা ভুগছে। এর ফলে সমাজে যাদের প্রযুক্তি আছে আর যাদের প্রযুক্তি নেই, এই দুটো শ্রেণী দেখা দিচ্ছে। তাহলে এটাকেই বলা হচ্ছে ডিজিটাল ডিভাইড। সবার কাছে তো নেই, আছে ভার্সেস নেই, তাই ডিভাইড বলা হচ্ছে। যাদের কাছে আছে আর যাদের কাছে নেই, তাহলে ডিজিটাল প্রযুক্তি যাদের কাছে অ্যাভেলেবেল আর অ্যাভেলেবেল নেই, তাই ডিজিটাল ডিভাইড, পৃথকীকরণ দুটো হয়ে গেল যেহেতু। কালচারাল হোমোজেনাইজেশন, সাংস্কৃতিক সমরূপতা। দেখো, আমরা দেখেছিলাম বিখ্যাত থিওরিস্ট হোমি ভাবা মনে করেন যে এই যে গ্লোবাল ভিলেজ, এটা আসলে স্থানীয় সংস্কৃতিগুলোকে ধ্বংস করে দিচ্ছে। তো এখানে শক্তিশালী কিছু ওয়েস্টার্ন কালচার প্রাধান্য পায় এবং ছোট ছোট সেই সমস্ত স্থানীয় যে ঐতিহ্যগুলো হারিয়ে গিয়ে সব কিছু যেন সেম মনে হয় এখানে, তাই না? মানে ডিজিটাল বা গ্লোবাল ভিলেজে এক্ষেত্রে কি দেখা যাচ্ছে, স্থানীয় সেই সংস্কৃতিগুলো আর দেখা যাচ্ছে না, সব কিছু একসাথে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। এবং সেই যে একাকার হয়ে যাচ্ছে সব কিছু মিলে, ফলে সেক্ষেত্রে যেটা ডমিনেটিং, যেমন সেই ওয়েস্টার্ন কালচার, সেটার উপরেই গুরুত্ব দেওয়া হচ্ছে বা সেটাই গুরুত্ব পাচ্ছে। যেটা বেশি তার মধ্যে ভিজিবল হবে বা যেটা বেশি সবার মধ্যে উৎকৃষ্ট, সেটার উপরেই গুরুত্ব দিচ্ছে সবাই বা সেটাই প্রাধান্য পাচ্ছে। ফলে যে ছোট ছোট স্থানীয় যে কালচার বা যে ঐতিহ্যগুলো ছিল, সেগুলো তো এই বড়গুলোর সাথে যেন মিলিত হয়ে তাদের মধ্যে একত্রিত হয়ে সেমনেস দেখা দিচ্ছে, তাদের আর আলাদা ঐতিহ্য বজায় থাকছে না। এটাকেই বলা হচ্ছে কালচারাল হোমোজেনাইজেশন। আর হচ্ছে প্রাইভেসি অ্যান্ড সার্ভিলেন্স। আমাদের এই যে ইলেকট্রনিক যোগাযোগ ব্যবস্থা, এখন এটা কি হচ্ছে, একটা বিশাল স্নায়ুতন্ত্রের মতো কাজ করে যেন। মানে এর মাধ্যমে কি হয়, মানুষের ব্যক্তিগত তথ্য চুরি হওয়া বা সারাক্ষণ নজরদারিতে থাকার একটা যেন ভয় তৈরি হয়েছে। তার কারণ সবকিছুই তো অ্যাভেলেবেল। ইলেকট্রনিক যোগাযোগ ব্যবস্থা যেন একটা বিশাল স্নায়ুতন্ত্রের মতো, যেখানে সমস্ত ডেটা থাকছে। ফলে ডেটা থাকার ফলে কি হচ্ছে, সেখান থেকে চুরি যাওয়ার সম্ভাবনাও থাকছে। আমরা ফেসবুক, আমরা হোয়াটসঅ্যাপ আর সমস্ত কিছুতেই যখনই অ্যাকাউন্ট খুলি আমাদেরকে ডেটা প্রয়োগ করতে হচ্ছে। তো এই যে ডেটা, এই ডেটারও চুরিও দেখা দিচ্ছে। তাই গোপনীয়তা এবং সার্ভিলেন্স, নজরদারি, এই জিনিসগুলো কিন্তু ইনক্লুড হয়েছে। এগুলো নেতিবাচক দিক। গোপনীয়তা অবলম্বন করতে হবে, নজরদারি রাখতে হবে, এইগুলো আসছে তার সমালোচনার দিক বা যেগুলো নেতিবাচক দিক। সব কিছুই যে পজিটিভ তা তো নয়। সারা বিশ্ব একটা সূত্রে বাঁধা হলো ডিজিটালি বা প্রযুক্তির দ্বারা, সেটা যেমন একটা ইতিবাচক দিক, তৎক্ষণাৎ বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কানেকশন সম্ভব হচ্ছে, এর নেতিবাচকও কিছু প্রভাব থাকতেই পারে বা সমালোচনামূলক কিছু জিনিস হতেই পারে, যেগুলোর ফলেই এসেছে এইগুলো, যেমন ডিজিটাল ডিভাইড, কালচারাল হোমোজেনাইজেশন, যেখানে ছোট ছোট সংস্কৃতিগুলো বড়গুলোর সাথে মিশে যাচ্ছে, বড়গুলোই প্রাধান্য পাচ্ছে। আর কি, রিট্রাইবালাইজেশন অ্যান্ড প্রাইভেসি অ্যান্ড সার্ভিলেন্স। বোঝা গেছে তো? এই হলো গ্লোবাল ভিলেজ। গ্লোবাল ভিলেজের মূল ধারণা, গ্লোবাল ভিলেজের উৎস, মূল গ্রন্থ, তার যে কোর কনসেপচুয়াল পিলার্স যে চারটা, সেগুলো জানলাম এবং তার বিবর্তন জানলাম, কিভাবে গ্লোবাল ভিলেজ থেকে গ্লোবাল থিয়েটারে একটা আকর্ষণীয় বিবর্তন দেখা দিয়েছে। আর এর যে সীমাবদ্ধতা বা নেতিবাচক দিক, যেগুলোকে ক্রিটিক্যাল পার্সপেক্টিভস বলছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। তো নেক্সট দেখো, নেক্সটের যে টার্মটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে পলিসেমি। পলিসেমি এটিমোলজি মানে উৎপত্তি। পলিসেমিটা একটা গ্রিক শব্দ। পলি মানে আমরা জানি অনেক, তাই তো, পলি ইন দ্য সেন্স অনেক, গ্রিক শব্দ। আর সেমা, দেখো এখানে লিখে দিচ্ছি, পলি হচ্ছে অনেক, মেনি, এম দিচ্ছি, আর সেমা, সেমা হচ্ছে চিহ্ন বা অর্থ, এটা থেকে এসেছে। তো মিডিয়া স্টাডিজ এবং এই যে ভাষা বিজ্ঞানে এর অর্থ কি, একটা নির্দিষ্ট শব্দ, ছবি বা মিডিয়ার টেক্সটের একাধিক অর্থ বহন করার ক্ষমতা, সেটাই হচ্ছে পলিসেমি। পলিসেমি গ্রিক শব্দ, তাহলে পলি অনেক, সেমা মানে সংকেত বা চিহ্ন। মিডিয়া স্টাডিজে একটা নির্দিষ্ট টেক্সট, যেমন ধরো যে কোনো বিজ্ঞাপন, খবর, ছবি, সিনেমা, যা কিছু ধরো না কেন, সেটা থেকে একাধিক ব্যাখ্যা বা অর্থ পাওয়ার ক্ষমতা হচ্ছে পলিসেমি। বোঝা গেছে? কোর ফিলসফিক্যাল কনসেপ্ট, মূল যে দার্শনিক ধারণা,
এখানে কোর ফিলোসফিক্যাল কনসেপ্টের সবার প্রথমে বলা হয়েছে অ্যাক্টিভ অডিয়েন্স। এটা রিজেক্ট করে বা এই ধারণাটাকে অস্বীকার করে যে যে কিনা দ্য অডিয়েন্স ইজ আ প্যাসিভ স্পঞ্জ, দর্শকরা নাকি নিষ্ক্রিয় স্পঞ্জ। মানে পলিসেমিতে কখনো এটা মনে করা হয় না যে দর্শকরা নিষ্ক্রিয়, বরং তারা এটা বলে যে দর্শকরা তাদের নিজস্ব একটা সোশ্যাল শ্রেণী, লিঙ্গ, জাতিসত্তা এবং ব্যক্তিগত অভিজ্ঞতার উপরে ভিত্তি করে একই মিডিয়া বার্তাকে, মানে এই যে একই মেসেজকে ভিন্ন ভিন্ন ভাবে ব্যাখ্যা করতে পারে। তাহলে পলিসেমি মানে একটা নির্দিষ্ট জিনিসের অনেক ব্যাখ্যা, তাই তো? তাহলে সেক্ষেত্রে তো অডিয়েন্স কখনো প্যাসিভ থাকতে পারে না, অডিয়েন্স অ্যাক্টিভ হলেই না বিভিন্ন অডিয়েন্সের ক্ষেত্রে ব্যাখ্যাটা বিভিন্নভাবে হবে। আর কি ওপেন ভার্সেস ক্লোজ টেক্সট। ওপেন টেক্সট কোনটা? ওপেন টেক্সট হচ্ছে সেই ধরনের টেক্সট বা বিষয়বস্তু যেটা পাঠক বা দর্শককে বিভিন্নভাবে ব্যাখ্যা করার সুযোগ দিচ্ছে, ঠিক আছে? পলিসেমিক বলা হচ্ছে। এখানে কোনো একটা নির্দিষ্ট অর্থ কিন্তু রিডার্স বা দর্শকদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে না। আর ক্লোজ টেক্সট কি? ক্লোজ টেক্সট হচ্ছে একটা নির্দিষ্ট পরিষ্কার অর্থ থাকছে, এটার বিভিন্নভাবে এটাকে ব্যাখ্যা করার সুযোগ কম থাকছে। বোঝা গেছে? পার্টিকুলার একটা ব্যাখ্যা এর ক্ষেত্রে সবসময় থাকছে, সেটা মাথায় রাখতে হচ্ছে। আর এর ক্ষেত্রে থাকছে না, বিভিন্নভাবে এর ব্যাখ্যা করা যাচ্ছে। অবশ্যই পলিসেমিতে তো এটাই হবে, অনেক অর্থ আসছে মানে পলিসেমি কি হবে? ক্লোজ টেক্সট তো হতে পারে না, ক্লোজ টেক্সটের ধারণাতেই এটা আসছে না। ধরো ঘড়ির বিজ্ঞাপন দেখে কেউ ভাবতে শুরু করলো যে এ তো আভিজাত্যের প্রতীক, আবার অন্য কেউ ভাবলো যে এটা তো শুধুমাত্র সময়, ঠিক আছে, সময়ের অ্যাড দিচ্ছে। আবার কেউ কেউ ভাবলো এটা তো খুব বিলাসবহুল ঘড়ি, এগুলো কেনা তো অপ্রয়োজনীয় বিলাসিতা। তো দেখো বিভিন্নভাবে ঘড়ির বিজ্ঞাপনের ব্যাখ্যা হচ্ছে, কিন্তু যেটা হচ্ছে কিনা পলিসেমি। বোঝা গেল? তাহলে এই বিজ্ঞাপনের থ্রু কোনো নির্দিষ্ট কিন্তু চাপিয়ে দেওয়া হচ্ছে না। তো কি থিওরিস্ট কারা কারা ছিলেন এই পলিসেমিতে? তাদের মধ্যে আমরা সবার প্রথমে পাচ্ছি স্টুয়ার্ট হলকে, তার এনকোডিং ডিকোডিং, প্রভাবশালী দুটো তত্ত্ব। দেখো স্টুয়ার্ট হল 1973-তে তার যে বিখ্যাত প্রবন্ধ এনকোডিং অ্যান্ড ডিকোডিং ইন দ্য টেলিভিশন ডিসকোর্স, এখানে তিনি মিডিয়ার সেই মেসেজ কিভাবে তৈরি হয় এবং দর্শকরা সেটাকে কিভাবে রিসিভ করে, এটা তিনি 3টে স্তরে যে ঘটে সেটা বলেছেন। প্রথমত ডমিন্যান্ট হেজেমনিক রিডিং, নেগোশিয়েটেড রিডিং, অপোজিশনাল রিডিং। ডমিন্যান্ট যেখানে দর্শক সেই মেসেজটা যেভাবে দেওয়া হচ্ছে ঠিক সেভাবেই গ্রহণ করে, মানে যেভাবে নির্মাতা বা যে তৈরি করেছে সে যেভাবে চেয়েছে রিডার্সরা ঠিক সেভাবেই বুঝেছে বা দর্শকরা সেভাবেই নিয়েছে। এটাকে পছন্দসই রিডিং বা প্রেফার্ড রিডিং বলা যায়, অর্থাৎ নির্মাতারা তাদের সেই মতাদর্শের সাথে দেখতে পাচ্ছে অডিয়েন্স পুরোপুরি একমত। তাহলে দ্বিতীয়ত নেগোশিয়েটেড। দেখো এখানে দর্শকরা নির্মাতারা যে বার্তাটা দিতে চায় বা যে মূল ভাবটা বোঝাতে চায় সেটা বুঝতে পারে বা সেটাকে পারে না, অস্বীকার করে, দুরকমই হতে পারে। মানে নিজেদের তো কিছু ব্যক্তিগত ক্ষমতা তাদের রয়েছে, তো যে মূল ভাবটা দেওয়া হয়েছে সেটা বুঝতে পারে বা সেটা স্বীকার করে, কিন্তু নিজের সেই ব্যক্তিগত পরিস্থিতি বা মূল্যবোধের সাথে মিলিয়ে সেটা কিছুটা পরিবর্তন করে সেটাকে গ্রহণ করে। হুবহু যেটা নির্মাতা দিয়েছে সেই মেসেজটা কিন্তু এক্ষেত্রে অডিয়েন্স গ্রহণ করে না। এটাকেই বলা হচ্ছে নেগোশিয়েটেড, আপোষ, কিছুটা নিল, কিছুটা নিজের মধ্যে যে ক্ষমতা সেটা দিয়ে বিচার বিবেচনা করে সেটাকে কিছুটা পরিবর্তন করে রিসিভ করল। আর অপোজিশনাল রিডিং কোনটা? এক্ষেত্রে দর্শকরা সেই যে মেসেজের মূল যে উদ্দেশ্য সেটা বুঝতে পারছে ঠিকই, কিন্তু বুঝতে পারলেও পুরোপুরি রিজেক্ট করছে, রিসিভ করছে না। এর বিপরীতে তাদের মধ্যে একটা ব্যাখ্যা নিশ্চয়ই রয়েছে, সেটাকেই তারা প্রাধান্য দিচ্ছে, এটাকে তারা রিজেক্ট করছে। যেমন ধরো যদি কোনো একটা দামি গাড়ির ধরো অ্যাড দেখলো কেউ, তো অনেকে সেটাকে সাফল্য হিসেবে দেখছে, তাই তো? তাহলে সেটা হয়ে যাচ্ছে কি না ডমিনেন্ট হেজেমনিক রিডিং, যেভাবে নির্মাতা দেখাতে চেয়েছিল। অনেকে কিছুটা নিচ্ছে, কিছুটা নিজের মতো করে দেখছে যে হ্যাঁ দামি গাড়ি, এটা নিতে গেলে অনেকটা কিছু আমাকে পরিশ্রমের দিকে এগোতে হবে, বা না করলে আমি এটা নিতে পারবো না। সে ব্যালেন্স করে বিচার করে এই যে অ্যাডটার কিছুটা গ্রহণ করলো, কিছুটা রিজেক্ট করলো, যে ভেসে গেলে হবে না। আবার অপোজিশনাল রিডিং এর ক্ষেত্রে এটা কি দেখা যাবে? সেই দর্শক এটাকে কিভাবে দেখবে? না এটা তো পুঁজিবাদী লোভ,
এই ধরনের দামি গাড়ির অ্যাড, ক্যাপিটালিস্ট গ্রিড যেন, তাই সে নিজেকে সেভাবে এর সাথে মেলাতে পারবে না। বোঝা গেল যে অপোজিশনাল রিডিং কি? তাহলে স্টুয়ার্ট হল এই 3 ধরনের যে স্তর, সেই স্তরের কথা বলেছেন। মিডিয়ার যে মেসেজ কিভাবে তৈরি হয় এবং দর্শক কিভাবে গ্রহণ করে সেই প্রসেসে এই 3টে কথা তিনি বলেছেন। ডিকোডিংয়ে এই 3টে স্তর তিনি বলেছেন। এছাড়াও আমরা বিশিষ্ট স্কলার জন ফিস্কেকে পাবো, যার পপুলার কালচার আমরা দেখতে পাবো। তিনি তার সেই বই আন্ডারস্ট্যান্ডিং পপুলার কালচার 1989-এ যেটা এসেছিল, সেই জনপ্রিয় সংস্কৃতি সংক্রান্ত তত্ত্ব নিয়ে আলোচনা করেছেন। জন ফিস্কে তিনি একজন প্রভাবশালী মিডিয়া স্কলার। তো 1989-এ তার এই যে বই, এখানে তিনি ব্যাখ্যা করেছেন কিভাবে সাধারণ মানুষ মিডিয়া বা সেই সমস্ত পণ্য ব্যবহার করে নিজের অর্থ তৈরি করে। যেমন আ টেক্সট মাস্ট অফার সেমিওটিক এক্সেস, পলিসেমিক যেটা বহু অর্থবোধকতা। তার মতে কোনো মিডিয়া যদি জনপ্রিয় হতে চায় তবে সেটিকে অবশ্যই পলিসেমিক হতে হবে, মানে সেটাকে এমন একটা অ্যাড বা এমন একটা সিনেমা, এমন একটা গান বা এমন একটা টেক্সট হতে হবে যেটার অর্থ বিভিন্নভাবে দর্শকরা বা রিডার্সরা কিন্তু ব্যাখ্যা করতে পারে। মানে একটা নির্দিষ্ট জিনিসের অনেকগুলো আলাদা আলাদা অর্থ থাকার ক্ষমতা থাকতে হবে। যদি কোনো কিছুর মাত্র একটাই নির্দিষ্ট অর্থ থাকে তবে কিন্তু সেটা সবার কাছে জনপ্রিয় নাও হতে পারে, সেটাই তিনি বলেছেন। বোঝা গেছে? মানে পলিসেমিক অবশ্যই হতে হবে। আর কি না, সেমিওটিক এক্সেস। সেমিওটিক এক্সেস কি না, সেমিওটিক হচ্ছে চিহ্নতাত্ত্বিক সেই আধিক্য, এক্সেস তো আধিক্য। সেমিওটিক এক্সেস মানে তিনি বলছেন যে টেক্সট বা মিডিয়া কন্টেন্টে প্রচুর সেই মানে সেমিওটিক এক্সেস থাকতে হবে, মানে পর্যাপ্ত গ্যাপস এবং কন্ট্রাডিকশন, অসঙ্গতি থাকতে হবে। এর ফলে সমাজের বিভিন্ন স্তরের বিভিন্ন সাবকালচারস মানুষ তাদের নিজস্ব প্রেক্ষাপট থেকে ওই মিডিয়ার ভেতরে নিজেদের মতো অর্থ খুঁজে পায়। অর্থাৎ একই সিনেমা দেখে একজন ধনী ব্যক্তি এবং একজন দরিদ্র ব্যক্তির কিন্তু আলাদা আলাদা অর্থ তৈরি হতেই পারে, তাই না? আর কি, প্রডিউসারলি টেক্সট। দেখো, জন ফিস্কে প্রডিউসারলি টেক্সট শব্দটা উদ্ভাবন করেছেন নিজেই, কয়েন্ট, এই টার্মটা তিনি কয়েন করেছেন বা উদ্ভাবন করেছেন। তো এখানে কি বলা হচ্ছে না, এমন এক ধরনের মিডিয়ার কথা তিনি বলছেন যেটা দর্শকদের কেবলই নিষ্ক্রিয়ভাবে কিছু দেখতে সব সময় ফোর্স করে না বা বাধ্য করে না, বরং দর্শকদের নিজেদের অর্থ তৈরির প্রক্রিয়ায়ও সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে যেন আমন্ত্রণ জানায়। মানে দর্শক এখানে একজন প্রডিউসার বা উৎপাদনকারীর মতোই ভূমিকা পালন করে, কারণ সেই টেক্সটার থেকে বিভিন্ন শব্দের আলাদা আলাদা অর্থ সে মানে দর্শক নিজেই উৎপাদন করতে পারে, যেমনটা প্রডিউসার করে। প্রডিউসার উৎপাদন করে, তো দর্শক যেন এখানে সেই ভূমিকাটা পালন করছে, নিজের মতো করে কন্টেন্টটাকে ব্যাখ্যা করছে, মানে তার নিজের মতো করে অর্থ উদ্ভাবন করছে। তাই তিনি বলেছেন যে একটা টেক্সটকে এরকম প্রডিউসারলি টেক্সট তো হতে হবে, এই টার্মটা তিনি নিজেই উদ্ভাবন করেছেন। তাহলে জন ফিস্কের মূল কথা হচ্ছে পপুলার কালচার ওপর থেকে চাপিয়ে দেওয়া কোনো বিষয় নয়, এটা সাধারণ মানুষ মিডিয়ার দেওয়া সেই উপাদানগুলো বা তথ্যগুলো ব্যবহার করে নিজেদের মতো করে যে অর্থ তৈরি করে, সেটাই হচ্ছে এই যে প্রকৃত পপুলার কালচার বা জনপ্রিয় সংস্কৃতি। বোঝা গেছে? তাহলে আমরা পলিসেমি নিয়ে জানলাম, এর উৎপত্তি নিয়ে জানলাম, এর কোর কনসেপ্ট নিয়ে জানলাম, এর যে বিখ্যাত তাত্ত্বিক বা থিওরিস্ট স্টুয়ার্ট হল তার এনকোডিং ডিকোডিং, জন ফিস্কে তার পপুলার কালচার, পলিসেমিক, সেমিওটিক এক্সেস এবং প্রডিউসারলি টেক্সট নিয়ে জানলাম। এরপরে আজকের ক্লাসের যে থার্ড টার্মটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে কালচার ইন্ডাস্ট্রি। দেখো, কালচার ইন্ডাস্ট্রি সংস্কৃতি শিল্প বিশেষ একটা ধারণা। এটা এই ধারণার দ্বারা কি বোঝানো হয় যে পুঁজিবাদী সমাজে সংস্কৃতি কিভাবে একটা কারখানার মতো কাজ করে। দ্য কালচার ইন্ডাস্ট্রি ইজ আ টার্ম ইউজড টু ডিসক্রাইব হাউ পপুলার কালচার ইন আ ক্যাপিটালিস্ট সোসাইটি ফাংশনস লাইক আ ফ্যাক্টরি। বোঝা গেছে? অরিজিন অ্যান্ড কি টেক্সট মানে উৎস আর মূল গ্রন্থসমূহ। দেখো, উৎস বললে আমরা সবার প্রথমে থিওরিস্ট হিসেবে কি দেখতে পাচ্ছি না, কয়েন্ড বাই থিওডোর অ্যাডোর্নো, ম্যাক্স হকহেইমার, কি মেম্বার্স অফ দ্য ফ্র্যাঙ্কফুর্ট স্কুল অফ ক্রিটিক্যাল
থিওরি। আমরা ফ্র্যাঙ্কফুর্ট স্কুল নিয়ে মিডিয়া স্টাডিজ যখন আলোচনা করেছিলাম, দেখেছিলাম একটা গুরুত্বপূর্ণ চিন্তাধারা। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে কালচার ইন্ডাস্ট্রি শব্দটা সর্বপ্রথম ব্যবহার করেন থিওডোর অ্যাডর্নো এবং ম্যাক্স হকহেইমার। তারা দুজনেই সমাজবিজ্ঞানের বিখ্যাত সেই ফ্র্যাঙ্কফুর্ট স্কুল অফ দ্য ক্রিটিক্যাল থিওরির গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। এবং প্রাইমারি সোর্স মানে প্রাথমিক যে উৎস, এটা কি না, এই যে ধারণাটা কালচার ইন্ডাস্ট্রি, এটা প্রথম পরিচয় করিয়ে দেওয়া হয় কোন গ্রন্থে? 1947 বুক ডায়ালেকটিক অফ এনলাইটেনমেন্টে, যার নাম এই যে ডায়ালেকটিক ডের অফ কারান। বিশেষ করে এই যে বইটা, এটার একটা নির্দিষ্ট অধ্যায় ছিল যার নাম ছিল দ্য কালচার ইন্ডাস্ট্রি এনলাইটেনমেন্ট অ্যাজ মাস ডিসেপশন, সংস্কৃতি শিল্প গণপ্রতারণা হিসেবে জ্ঞানালোক। এখানে এই যে থিওরি বা এই যে কালচার ইন্ডাস্ট্রি, এই যে তত্ত্বটা বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছিল। কোথায়? 1947 বুক দ্য ডায়ালেকটিক অফ এনলাইটেনমেন্টের একটা চ্যাপ্টারে, দ্য কালচার ইন্ডাস্ট্রি। উদ্দেশ্য কি? তো এই যে শব্দটা, এই টার্মটা ইন্ডাস্ট্রি, এই টার্মটা ব্যবহারের উদ্দেশ্য, দেখো এটা তারা সচেতনভাবেই এই যে গণসংস্কৃতি বা মাস কালচার এই শব্দের পরিবর্তে এই যে শিল্প বা ইন্ডাস্ট্রি শব্দটা ব্যবহার করেছেন। এখানে বোঝা গেছে মাস কালচারের পরিবর্তে তারা কিন্তু যথেষ্ট সচেতন হয়েই এই ওয়ার্ডটা ইউজ করেছিল তাদের এই গ্রন্থের এই চ্যাপ্টারে। কারণ কি? কারণ এর দ্বারা এটা প্রমাণ করা যায় যে সংস্কৃতি সাধারণ মানুষের ভেতর থেকে স্পন্টানিয়াসলি মানে স্বতঃস্ফূর্তভাবে জন্ম নেয় না, বরং কারখানার পণ্যের মতো এটা সেই পুঁজিপতি বা ব্যবসায়ী গোষ্ঠীর থেকেই মানে উপর মহল থেকেই পরিকল্পিতভাবে তৈরি করা হয় এবং সাধারণ মানুষের উপরে এটা চাপিয়ে দেওয়া হয়। সিনেমা, রেডিও বা ম্যাগাজিনের মতো সেই সমস্ত সাংস্কৃতিক বিষয়গুলোকে এক্ষেত্রে স্ট্যান্ডার্ডাইজ বা একই ধাঁচে তৈরি করা হয়, যে ক্ষেত্রে মানুষকে এরা মানসিকভাবে প্যাসিভ করে রাখে এবং তাদের সেই সমস্ত চিন্তা ভাবনা নিজেদের দ্বারা নিয়ন্ত্রণ করা সহজ হয় বলে মনে করে। মানে অ্যাডর্নো এবং হকহেইমার বলতে চাইছেন যে এই মডার্ন এই সমস্ত বিনোদন ব্যবস্থা এটা কোনো শিল্প নয়, এটা একটা বিশাল কারখানার মতো, যেটা মানুষকে সেই সমস্ত সস্তা বিনোদন দিচ্ছে এবং ব্যস্ত রাখছে, যার ফলে তারা সমাজ এবং রাজনীতি নিয়ে আর ব্যস্ত থাকছে না এবং সেগুলো নিয়ে আর প্রশ্ন করার সময় পাচ্ছে না, এইসব বিনোদনেই তারা ডুবে থাকছে। কোর কনসেপচুয়াল পিলার্স, মূল ধারণাগত স্তম্ভ। দেখো থিওডোর অ্যাডর্নো এবং ম্যাক্স হকহেইমারের মতে এই যে কালচার ইন্ডাস্ট্রি চারটা প্রধান এই যে পিলার বা স্তম্ভ বা এগুলো কৌশলও বলতে পারো, এর মাধ্যমে কাজ করে। যেমন সবার প্রথমে স্ট্যান্ডার্ডাইজেশন, মানকীকরণ। মানে কি? এই যে সাংস্কৃতিক ডেটা বা পণ্যগুলো, সিনেমা বলো, গান বলো, নিউজ বলো, এখন একটা নির্দিষ্ট এবং অনুমানযোগ্য ফর্মুলা বা ছাঁচে তৈরি করা হয়ে থাকে। একই ধরনের সিনেমা, যেমন একই ধরনের সিনেমার প্লট বারবার ব্যবহার করা হচ্ছে, প্রপ গানের ক্ষেত্রে একই সুরের স্ট্রাকচার রাখা হচ্ছে, ফলে কি হচ্ছে একই টাইপের অনেক তৈরি হচ্ছে এবং এগুলো মানুষের কাছে সহজেই অ্যাভেলেবেল এবং গ্রহণযোগ্য হচ্ছে, ফলে ব্যবসায়িকভাবে লাভজনক হয়ে উঠছে এটা। আর মাস ডিসেপশন অ্যান্ড পেসিফিকেশন, শান্তকরণ। মানে এই যে কালচার ইন্ডাস্ট্রি, এই শিল্প মানুষকে কিছু সহজ আনন্দ দিয়ে দিচ্ছে, ইজি প্লেজার দিয়ে দিচ্ছে, এবং এটা আসলে বাস্তব জগতের দারিদ্রতা, সামাজিক বৈষম্যের মতো সেই সমস্ত কঠিন সমস্যাগুলো থেকে মানুষের মনোযোগ সরিয়ে নেওয়ার একটা কৌশল। এগুলো এই বিনোদন, সস্তার বিনোদনে মানুষ ব্যস্ত থাকবে, শিল্প সমাজকে এই বিনোদন দিয়ে তারা নিজেদের অনুগত করে রাখবে, যাতে কেউ সমাজ পরিবর্তনের জন্য কোনো গভীর চিন্তাধারা আর না করবে। আর কি? সিউডো ইন্ডিভিজুয়ালিজম, ছদ্ম ব্যক্তিত্ববাদ। এই যে কালচার ইন্ডাস্ট্রি মানুষের মধ্যে পছন্দের একটা ভ্রম তৈরি করে, তারা বিভিন্ন ধরনের এই সমস্ত পণ্য মানুষের সামনে উপস্থাপন করে যাতে মানুষের মনে হয় যে তাদের বেছে নেওয়ার ক্ষমতা রয়েছে, কিন্তু আসলে সেই সমস্ত অপশনগুলোর ভেতর থেকেই মানে সেগুলো তো একদমই একই রকম, তো সেগুলোর ভেতর থেকেই মানুষ বাঁচছে। তাহলে সেদিক থেকে দেখলে কিন্তু তারা যেগুলো দিচ্ছে সেগুলোর মধ্যে থেকেই মানুষ বাঁচছে, মানে পার্থক্য আর কিছু নেই, অপশনও তো তারা সেট করে দিচ্ছে, তাই না? সেটাই বলা হচ্ছে এখানে যে আসলে কিন্তু এই পণ্যগুলো ভেতর থেকে একদম একই রকম, একই ব্যক্তির দ্বারা তৈরি, তাই মৌলিকভাবে তো আর কোনো পার্থক্য
নেই যে তারা আলাদা কিছু চুজ করছে। আর কি কমোডিটি ফেটিসিজম। কমোডিটি ফেটিসিজম, পণ্য মোহ। কার্ল মার্কসের ধারণা অনুসরণ করে অ্যাডোর্নো এখানে বলেছেন যে বর্তমান যুগে শিল্পের সেই শৈল্পিক মূল্যের চেয়ে তার বাজার মূল্য, মানে জিনিসটা ভালো না খারাপ তার থেকে বেশি কত টাকা এটা বিক্রি হলো, এটাই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, যেটাকে কমোডিটি ফেটিজম বলছে। মানে কার্ল মার্কসের তত্ত্ব থেকে অনুপ্রাণিত হয়ে থিওডোর অ্যাডোর্নো এই যুক্তিটা দিয়েছেন যে বর্তমানে শিল্পকলার সেই সমস্ত রূপ একদমই কিন্তু বদলে গেছে। আগে কি হতো, শিল্প মানে কি আর্ট বলা হতো, তাই তো, স্বাধীন ছিল, অটোনোমাস ছিল, অর্থাৎ সেই কবিতা তৈরি করা হতো তার নিজস্ব সৌন্দর্য বা কোনো গভীর বার্তার জন্য। কিন্তু এই যে কালচার ইন্ডাস্ট্রিতে আর সেই যে শিল্পটা, ঠিক আছে, সেই শিল্পটা তার স্বাধীনতা হারিয়ে ফেলেছে। শিল্প এখন তৈরি করা হচ্ছে বাজারের চাহিদা অনুযায়ী, কতটা ডিমান্ড রয়েছে, কতটা মূল্য তার নির্ধারিত হয়েছে সেই বোঝা গেছে। কারণ অ্যাডোর্নোর মতে শিল্পের মান বিচার করা হয় তার এক্সচেঞ্জ ভ্যালু দ্বারা, তাই তো, সেটি বাজারে কত টাকায় বিক্রি হচ্ছে বা কত লাভ এনে দিচ্ছে তার উপরে ভিত্তি করে। শিল্পর সেই সমস্ত আর্টিস্টিক মেরিট মানুষের মনে কি প্রভাব ফেলছে এখন আর সেটা নিয়ে গুরুত্ব আরোপ করা হয় না। মানে একটা সুন্দর গান বা একটা অসাধারণ সিনেমা আর কেবলই আর এখন শিল্পের পর্যায়ে নেই, ব্যবসায়িক হয়ে গেছে, পণ্য হয়ে গেছে এটা, ঠিক আছে। গভীরতা উপভোগ করার থেকে সেটাকে কেনা বা সেটার মালিক হওয়ার দিকেই সবাই বেশি দৌড়চ্ছে। তো এই ছিল কালচার ইন্ডাস্ট্রি। কালচার ইন্ডাস্ট্রির উৎস, তার মূল গ্রন্থ, কি থিওরিস্ট এবং কোর পিলার্স। বোঝা গেছে। এর পরের যে টার্মটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে সিমুলাক্রা। দেখো, পোস্ট মডার্নিস্ট বিখ্যাত থিওরিস্ট জ্যাঁ বড্রিলার্ডের এই যে সিমুলাক্রা, এই যে থিওরিটা, এখানে আমরা কি দেখতে পাবো? সিমুলাক্রা মানে, সিমুলাক্রা যেটাকে সিঙ্গুলারে বলা হচ্ছে সিমুলাক্রাম, সিমুলাক্রা এটা হচ্ছে প্লুরাল। এটা মানে হচ্ছে এমন সমস্ত কপি বা এমন সমস্ত জেরক্স বলতে পারো, প্রতিলিপি বলতে পারো, যার আসল কোনো অরিজিনাল রিয়েলিটি নেই। মানে ধরো এমন একটা এটা অবস্থা যেখানে কোনো কিছুর আসল রূপটাকে হারিয়ে ফেলে তার সেই ছবি বা প্রতিলিপিটাই মানুষের কাছে আসল মনে হয়েছে, মানে তার আর আসল কোনো অস্তিত্ব নেই। যেমন এই মডার্ন যুগে কোনো ছবি বা রিপ্রেজেন্টেশন তার রিয়েলিটির থেকে বেশি গুরুত্বপূর্ণ যদি হয়ে ওঠে তখন সেটাকে সিমুলাক্রা বলা হচ্ছে। অরিজিন এবং কি থিওরিস্ট বললে কি বলবো? দেখো, থিওরিস্ট ডেভেলপড বাই ফ্রেঞ্চ পোস্ট মডার্নিস্ট ফিলসফার জ্যাঁ বড্রিলার্ড বা জিন বড্রিল। প্রাইমারি সোর্স দেখো 1981 তার বই সিমুলাক্রা অ্যান্ড সিমুলেশন, যেটার ফরাসি নাম ছিল সিমুলাক্রিস এট সিমুলেশন, এই বইতে তিনি সর্বপ্রথম এই যে সিমুলাক্রা এই ধারণাটার প্রবর্তন করেন। দেখো, এই যে বইটা ফেমাসলি অ্যাপিয়ার্স ইন দ্য মুভি দ্য ম্যাট্রিক্স। দ্য ম্যাট্রিক্স এই ছবিতে খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য দেওয়া হয়েছিল 1999-এ। এই যে বিখ্যাত বই, এই বইটা সেই যে সিনেমা দ্য ম্যাট্রিক্সে সরাসরি দেখা গিয়েছিল। সিনেমাটা ভালো করে ফলো করবে, শুরুর দিকে নিওকে একটা বইয়ের ভেতরে একটা ডেস্ক লুকিয়ে রেখেছিল, দেখা গিয়েছিল। আর সেই বইটা ছিল কিন্তু এই যে জ্যাঁ বড্রিলার্ডের সেই সিমুলাক্রা অ্যান্ড সিমুলেশন। তো সেই ম্যাট্রিক্স সিনেমাটা মূলত এই যে থিওরিটার উপরে ভিত্তি করেই লেখা হয়েছে, যেখানে মানুষ মনে করছে যে তারা আসল পৃথিবীতে আছে কিন্তু তারা প্রকৃতপক্ষে একটা কৃত্রিম সিমুলেশনের মধ্যে বাস করছে। তো বড্রিলার্ডের মতে আমাদের এই যে বর্তমান মিডিয়া, আমাদের এই বর্তমান মিডিয়া নির্ভর জীবন অনেকটাই যেন সেই রকমই, যেখানে আমরা আসল যে বাস্তবতা সেটার যে মিডিয়া যেটা তৈরি করে দিচ্ছে সেই কৃত্রিম জগৎটাকে বেশি বিশ্বাস করছি। মানে তিনি বলছেন বর্তমান পৃথিবীতে আসল এবং নকলের মধ্যে আর কোনো পার্থক্য নেই, পার্থক্য করা কঠিন হয়ে পড়েছে। আমরা যেন ছবির জগতে বাস করছি, ছবি আমাদের কাছে নতুন বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে, বাস্তবতাটাকে, প্রকৃত যে বাস্তবতাটা সেটাকে আমরা হারিয়ে ফেলেছি। মূল ধারণাগত যে পিলার্স বা স্তম্ভ কি, দেখো এই যে সিমুলাক্রা এই তত্ত্বটা তিনটে প্রধান যে পিলার এর ওপরে দাঁড়িয়ে রয়েছে। কি কি? সিমুলেশন ভার্সেস রিয়েলিটি, হাইপার রিয়েলিটি, ডেথ অফ দ্য রিয়েল। দেখো, বাস্তবতা মানে সিমুলেশন বনাম বাস্তবতা। সিমুলেশন হচ্ছে বাস্তব জগতের একটা প্রক্রিয়া বা ব্যবস্থাকে অনুকরণ করার একটা প্রক্রিয়া, তাই না? আর অন্যদিকে সিমুলাক্রা হচ্ছে সেই প্রক্রিয়ার উৎপাদিত আসল একটা ছবি বা ইমেজ।
যেটাকে শাইন বলা হয়। অর্থাৎ আমরা যখন কোনো বাস্তবের নকল করি তখন সেই নকলটাই হয়ে যাচ্ছে সিমুলাক্রা। ধরো একটা অরিজিনাল ফটো, এটা দেখে আমরা একটা ছবি ক্লিক করলাম, সেই ফটোটা থেকে একটা ছবি ক্লিক করলাম, তাহলে সেটা হয়ে যাচ্ছে সিমুলাক্রা। এবং এই যে নকল করার প্রসিডিওর, এটা হয়ে যাচ্ছে সিমুলেশন, যেটা বাস্তব জগতের প্রক্রিয়া বা এই যে ব্যবস্থাপনা, এটাকে অনুকরণ করার একটা প্রক্রিয়া। মানে প্রক্রিয়াটা সিমুলেশন, যেটা করলাম সেটা হচ্ছে সিমুলাক্রা। হাইপার রিয়ালিটি কি? হাইপার রিয়ালিটি এমন একটা অবস্থা যেখানে বাস্তব আর কল্পনার মধ্যে কোনো পার্থক্য থাকে না, পার্থক্য অস্পষ্ট। বোড্রিলিয়ার্ড এটাকে বিখ্যাত উদাহরণের মাধ্যমে বুঝিয়েছিলেন যে আমরা এখন এমন এক জগতে বাস করছি যেখানে মানচিত্র বা ম্যাপ, সেটা হচ্ছে আসল ভূখণ্ড বা বাস্তবতার আগে আসছে। অর্থাৎ আমরা কোনো জায়গায় যাওয়ার আগেই ইন্টারনেটে তার ছবি দেখে নিচ্ছি, তো সেই ছবিটাই আমাদের কাছে যেন আসল হয়ে উঠছে, তাই না? আমরা তো যাইনি, যতক্ষণ না যাচ্ছি সেটাই যেন আসল। আর কি ডেথ অফ দ্য রিয়েল? বোড্রিলিয়ার্ড যুক্তি দিয়েছেন যে আমাদের এই যে মিডিয়া নির্ভর সমাজ, এই সমাজে আমরা কোনো আসল বা প্রকৃত জিনিসকে আর ফিল করি না বা ভোগ করি না। আমরা আসলে সেই জিনিসের শাইনটাকেই ফিল করি। আমরা যখন কোনো দামি ব্র্যান্ডের পোশাক কিনি তখন আমরা কেবলই কাপড়টা তো আর কিনছি না, ব্র্যান্ডের সাথে যুক্ত সেই সামাজিক মর্যাদাটাকে, সেই চিহ্নটাকে যেন কিনছি, দেখাতে চাইছি। তাহলে প্রকৃত বাস্তবতাটা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, তাই না? সেটাই এখানে তিনি বলতে চেয়েছেন যে জামা কাপড় কেনা যে উদ্দেশ্য, সেটা হারিয়ে গিয়ে আমরা এখন অন্য উদ্দেশ্যে কাজ করছি, যেন আমরা যেন প্রকৃত বাস্তবতার যুগে আর বসবাস করি না। তাহলে কোর কনসেপচুয়াল পিলার্স বললে আমরা এটাই বলবো: হাইপার রিয়েলিটি, ডেথ অফ দ্য রিয়েল, অ্যান্ড সিমুলেশন ভার্সেস রিয়েলিটি। এরপরে দেখো জেন বড্রিলার্ড তার এই যে থিওরি, এর অন্যতম গুরুত্ব অংশ হিসেবে এই যে 4 স্টেজেস অফ দ্য ইমেজ, ছবির যে 4টি পর্যায়, এটা নিয়ে তিনি আলোচনা করেছিলেন। আমরা জানি 4টি পর্যায় কি কি এখানে আমি উল্লেখ করেছি। রিফ্লেকশন অফ রিয়ালিটি, ঠিক আছে, বাস্তবতার প্রতিফলন। মানে প্রথম যে স্টেজ, এখানে কি দেখা যাচ্ছে? ছবিটা বাস্তবের একটা বিশ্বস্ত বা একটা নির্ভুল একটা প্রতিলিপি, জেরক্স যেটাকে আমরা বলতে পারি। ধরো গাছের একটা সাধারণ ছবি, ছবিটা দেখে সহজেই বুঝতে পারা যাচ্ছে যে এটা বাস্তবে গাছেরই একটা ছবি। তারপরে স্টেজে মাস্কিং, পারভার্সন অফ রিয়ালিটি, বাস্তবতাকে আড়াল করা বা বিকৃত করা। তো এই স্টেজে আমরা কি দেখবো? ছবিটা বাস্তবের দিকে ইঙ্গিত দিচ্ছে, সেটাকে কিছুটা বদলে বা বিকৃত করে দিচ্ছে, বাস্তবকে কিছুটা খারাপ এবং অস্বাভাবিকভাবে উপস্থাপন করছে। যেমন ধরো এডিটিং, ফিল্টার, তাই না? অরিজিনাল নিজেদের ছবি তুলছি আমরা, কিন্তু যেটা পছন্দ হচ্ছে না সেটাকে আরেকটু ভালো করার জন্য আমরা এটি এডিট করছি, মানে সেটাকে একটু বিকৃত করছি। এটা হচ্ছে সেকেন্ড স্টেজ, যাতে ভালো লাগে, বা অন্য ক্ষেত্রেও করা যায়, অপোজিট ক্ষেত্রে। তৃতীয়ত মাস্কিং দ্য অ্যাবসেন্স অফ রিয়েলিটি। এই দাগগুলো এখানে উল্টোপাল্টা দিকে চলে যাচ্ছে, মানে বাস্তবতার অনুপস্থিতিকে আড়াল করা। এখানে সেই ছবিটা এমন ভান করে যেন সেটা আসল জিনিসের মানে নকল আর কি, কিন্তু প্রকৃতপক্ষে এর পেছনে কোনো অরিজিনাল বা মূল জিনিসের অস্তিত্বই নেই। মানে মিথ্যে বা অনুপস্থিত বাস্তবতাকে সত্য বলে দেখানোর চেষ্টা করা হচ্ছে। ধরো এই শহরের যান্ত্রিক জীবনের মাঝে কোনো গ্রাম্য থিম বা রেস্টুরেন্ট যদি থাকে, তাই না? গ্রামের মতো সেটা সাজানো হচ্ছে, কিন্তু সেটা তো শহরের মাঝখানেই রয়েছে, আসলে তো কোনো সত্যিকারের গ্রাম সেটা নয়। তো সেটাই বলা হচ্ছে এখানে যে এটা কেবলই একটা গ্রামের অনুপস্থিতিকে ছবি বা ডেকোরেশনের মাধ্যমে ঢেকে রেখেছে, এটা বাস্তবে শহরের মধ্যে একটা গ্রাম নয়। আর কি পিওর সিমুলাক্রাম, বিশুদ্ধ সিমুলাক্রাম, শেষ পর্যায়ে যেটা, এখানে সেই ছবির সাথে বাস্তবতার আর বিন্দুমাত্র সম্পর্ক নেই, ছবিটাই যেন বাস্তব হয়ে দাঁড়িয়েছে। হাইপার রিয়েলিটি যেটাকে বলা হচ্ছে, বোঝা গেছে? মানে ডিজনিল্যান্ড বা ভার্চুয়াল রিয়েলিটি, যেমন এই যে জগৎগুলো বাস্তবের কোনো কিছুর অনুকরণ কিন্তু নয়, বরং এগুলো সম্পূর্ণ আলাদা একটা কৃত্রিম জগৎ, যেটা আমাদের কাছে বাস্তবের চেয়েও বেশি আকর্ষণীয় মনে হচ্ছে। ডিজনিল্যান্ডের কি কোনো অরিজিনাল ল্যান্ড আছে যেটাকে কপি করে ডিজনিল্যান্ড বানানো হয়েছে? না, ডিজনিল্যান্ডটাই একটা যেন কাল্পনিক জগৎ এবং এটাকে তৈরি করা হয়েছে, তাহলে এটা তো কৃত্রিম। কিন্তু কৃত্রিম মানে কোনো কিছুর অনুকরণ এটা নয়, বরং আবার এটা এমন ভাবেই তৈরি করা যেন এই যে কৃত্রিম জগৎটাকেই আমরা বাস্তব মনে করছি, কারণ এই ল্যান্ডে আমরা যেতে পারছি, এখানে এনজয় করতে পারছি, ঠিক আছে? তো মানুষ এটাকে বেশি আকর্ষণীয় মনে করছে, এর মধ্যেই যেন থাকতে চাইছে, কিন্তু এটা একটা কৃত্রিম জগৎ, আর এটাই মানুষের কাছে যেন বেশি আসল হয়ে দাঁড়িয়ে। তো এই যে 4টা ধাপের মাধ্যমে আমরা বুঝতে পারছি কিভাবে বর্তমান মিডিয়া নির্ভর এই বিশ্বে আসল জিনিস হারিয়ে গিয়ে কেবল নকল আমাদের জীবনটা দখল করে নিয়েছে, তাই না? তো এই হলো সিমুলাক্রা, তার অরিজিন,
তার কি কনসেপ্ট, কি থিওরিস্ট, 4 কনসেপচুয়াল পিলার্স এবং দ্য 4 স্টেজেস অফ দ্য ইমেজ। আশা করি এই সমস্ত টার্মগুলো বা এই সমস্ত তত্ত্বগুলো নিয়ে তোমাদের যাদের যাদের কনফিউশন ছিল সব দূর হয়েছে। আশা করছি একটা ওভারঅল কনসেপ্ট দিতে পেরেছি প্রত্যেকটা তত্ত্ব নিয়ে, যেগুলো তোমাদের আগামী নেট এবং সেট পরীক্ষার ক্ষেত্রে এই থিওরিগুলো বা এই টার্মগুলো বুঝতে যথেষ্ট হেল্প করবে। কার কেমন লাগলো তাই জানাবে, ভালো লাগলে একটা লাইক এবং একটা শেয়ার করে দেবে। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে এর পরবর্তী ক্লাসে আরও একটি গুরুত্বপূর্ণ সেকশন নিয়ে।